ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে বাউইন টাকা হিসাব করছিল, তখন তার ভাইয়ের বলা কথাগুলো তার মনে পড়ছিল। ওই সময় সেখানে ওয়েনসু আসে। ওয়েনসু তার মুখ দেখে বলে, কিছু হয়েছে? বাউইন তখন তার ভাইয়ের কথা বলে। ওয়েনসু বলে, যদি ও আর কখনো এখানে আসে তাহলে তুমি আমাকে বলবে। ওয়েনসু চলে যেতে চাইলে তখন বাউইন বলে, এক বাটি খাবার খেয়ে যান। সে রান্না করতে চলে যায়। আমাদেরকে একটা কচু পাতা দেখানো হয়। দেখো কচু পাতাটা কত সুন্দর। এই ড্রামার কাহিনী যেমনই হোক, সিনেমাটোগ্রাফি আমার খুবই পছন্দ হয়েছে। ওয়েনসু অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন বাউইনের ভাই সেখানে আসে। সে কয়েক টাকা চুরি করে নেয়। তখন সে লুকিয়ে দেখতে পায় বাউইন এসে ঘুমন্ত ওয়েনসুকে একদম কাছে এসে ডাকছে। এটা দেখে সে সেখান থেকে চলে যায়। বাউইনও সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাজকুমারী ওয়েনসু দুজনেই একটা রেস্টুরেন্টে আসে। ওই সময় ওয়েনসুর সাথে বাউইনের ভাইয়ের ধাক্কা লেগে যায়। আশেপাশের মানুষের কথায় বাউইনের ভাই বুঝতে পারে এটা রাজকুমারীর টয় বয়। সে তখন মনে মনে বলে, আমার আপুর তো অনেক সাহস, তাহলে আমিও পিছপা হব না। রাজকুমারী ওয়েনসুকে বলে, তুমি এখানে দাঁড়াও। সে নিজে শিরং রাজ্যের একজন গুপ্তচরের সঙ্গে কথা বলতে যায়। এখানে শিরং রাজ্যের সেই মহিলা বলে সে তাকে ক্ষমতা দখলে সাহায্য করবে। এই সবকিছুই আড়াল থেকে ওয়েনসু শুনছিল। এদিকে বাউইনের ভাই আবারও আজ চুরি করতে আসে। তখন বাকিরা সবাই তাকে ঘিরে ধরে। বাউইন বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল, আগের বারও তুই টাকা চুরি করেছিস। তার ভাই বলে, এটা তো চুরি না, তোমার টাকা মানে আমাদের পরিবারের টাকা, আর আমি পরিবারের একমাত্র ছেলে, তাই টাকা নেওয়ার অধিকার আমার আছে। বাউইন রাগ দেখালে সে বলে, কি হয়েছে, তুমি আমার নামে অথরিটির কাছে কেস করবে? তাহলে আমিও বলে দেব যে তোমার রাজকুমারের প্রেমিকের সঙ্গে সম্পর্ক আছে। এই বলে সে আপাতত সেখান থেকে চলে যায়। কিন্তু এতে বাউইন ভয় পেয়ে যায়, কারণ এই কথা যদি সত্যি বাইরে যায় তাহলে ওয়েনসু বিপদে পড়ে যাবে। এরপর দেখা যায় বাইরে ছেলে মেয়েরা কবিতা বলছে, যেখানে তারা বলছে রাজকুমারী শত্রু দেশের সঙ্গে মিলে গেছে। রাজকুমারী এটা দেখে তার তো মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায়, যে শিরং রাজ্যের সঙ্গে সে মিলেছে এটা বাইরের মানুষ জানলো কি করে। তখন সে ওয়েনসুর দিকে তাকায়। ওই মুহূর্তে রাজকুমারীর বডিগার্ডের কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল, শিরং রাজ্যের রাষ্ট্রদূত এই রাজ্যের মহারাজের সঙ্গে দেখা করেছে এবং তারা চুক্তি করেছে যে তারা যুবরাজকে রাজা হিসেবে মেনে নেবে। তারা বুঝতে পারে তাহলে রাজকুমারী যে শিরং রাজ্যের সঙ্গে মিলেছে এটা মূলত শিরং রাজ্যের লোকেরাই ছড়িয়ে দিয়েছে। এরপরে চেরি গাছের ফিতা দেখে ওয়েনসু তাড়াতাড়ি বাউইনের সাথে দেখা করতে আসে। বাউইন তাকে বলে, আমার ভাই আপনাকে আর আমাকে একসাথে দেখেছে। সে আমাকে হুমকি দিয়েছে সে নাকি রাজকুমারীকে বলে দেবে। ওয়েনসু বলে, ওর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলে ও আমার কিছুই করতে পারবে না। তবে এই কথাগুলো যদি বাইরে যায় তাহলে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে হয়তো কেউ তোমাকে বিয়ে করবে না। তুমি বরং আমাকে আর আমার পরিবারকে এবার ছেড়ে দাও। নিজের জন্য একটা ভালো হাজবেন্ড খুঁজে বিয়ে করে নাও। বাউইন বলে, আমি একজনকে পছন্দ করি, যদি তাকে না পাই তাহলে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ওয়েনসু বুঝে যায় যে বাউইন কি বলতে চায়। সে বলে, তোমার ভাইকে আমি একটা উচিত শিক্ষা দিতে পারি, কিন্তু সে তোমার আপন ভাই। তখন বাউইন বলে, আপনি তাকে শাস্তি দিন, ওর জন্য এখন আমার কোনো মায়া নেই। এরপরে তারা দুজন মিলে একটা প্ল্যান করে। পরের সিনে দেখা যায় বাউইন তার ভাইকে সেই রেস্টুরেন্টে নিয়ে আসে, যে রেস্টুরেন্টে এখন রাজকুমারী বিশ্রাম করছে। সে তাকে বলে, দেখ, তোর যা যা লাগবে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি, কিন্তু রাজকুমারীর কাছে কিছু বলিস না। অন্যদিকে ওয়েনসু রাজকুমারীকে পিঠা দিতে গিয়ে ইচ্ছে করে সেটা ফেলে দেয়। এরপর বলে, আমি নতুন একটা নিয়ে আসি। এদিকে বাউইন তার ভাইকে বলে, আমি একটা দাসী, আমি রেস্টুরেন্ট খোলার মতো টাকা কোথায় পাবো? টাকা আমাকে ওয়েনসু দিয়েছে, কারণ রাজকুমারীর টয় বয় হয়ে থাকলে রাজকুমারী অনেক টাকা দেয়। এই কথা শুনে তার ভাইয়ের লোভ জেগে যায়। ওই সময় ওয়েনসু সেখানে আসলে বাউইনের ভাই তাকে ডাক দেয়। ওয়েনসু বলে, তোমরা একটু আস্তে কথা বলো, রাজকুমারী উপরে আছে। এটা শুনে বাউইনের ভাই বলে, ভাই, আমার কি কোনো চান্স আছে? শুনেছি রাজকুমারী নাকি ছেলেদের পছন্দ করে, আমি এখনো অবিবাহিত। বাউইন বলে, তুই কি পাগল হয়েছিস? তুই রাজকুমারীকে খুশি করতে না পারলে সে তোকে জানি মেরে ফেলবে। সে বলে, ওয়েনসু খুশি করতে পারলে আমি পারবো না? আমি কি ওর চাইতে খারাপ? ওয়েনসু চলে যেতে থাকলে সে তার পায়ে ধরে বলে, আমাকেও একটু রাজকুমারীর কাছে নিয়ে যাও। ওয়েনসু রাজি হয়ে যায়। একটু পর দেখা যায় বাউইনের ভাই সুন্দর করে সেজে রাজকুমারীর কাছে এসেছে। রাজকুমারীকে দেখে সে তো পাগল হয়ে যায়। সে রাজকুমারীর পায়ে হাত দিতেই রাজকুমারী তাকে একটা লাথি দেয়। মুহূর্তের মধ্যেই গার্ডরা এসে তাকে ধরে ফেলে। রাজকুমারী বলে, তুমি কে? তখন সে বলে, আমি আপনার সেবা করতে এসেছি,
আমি আপনার পুরোপুরি সেবা করতে পারবো, আপনার কোনো অসুবিধা হবে না। রাজকুমারী তার জিহ্বা কেটে ফেলতে বলে। তখন ওয়েনসু বলে, এখানে মারা ঠিক হবে না, ওকে বাইরে নিয়ে মারলে ভালো হয়, তাহলে মানুষজনও আর আপনার নামে আজে বাজে কথা বলতে পারবে না। এরপর দেখা যায় বাউইনের ভাইকে মেরে রেস্টুরেন্টের পিছনে নিয়ে ফেলা হয়। তখন ওয়েনসু আর বাউইন দুজনেই সেখানে আসে। ওয়েনসু বলে, তার মানে তোমরা দুজন মিলে আমার সঙ্গে এরকম করেছো, তাই তো? আমি এখনই রাজকুমারীকে গিয়ে বলছি। ওয়েনসু বলে, তোমার মতো লোকের কথা রাজকুমারী শুনবে? তুমি যদি বাউইনের ভাই না হতে এতদিনে কথা বলার শক্তি হারিয়ে ফেলতে। এই বলে সে চলে যায়। রাতের বেলা ওয়েনসু বাউইনের রেস্টুরেন্টে খাচ্ছিল। বাউইন বলে, আমার ভাই চলে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমি ভেবেছিলাম আপনি শিক্ষিত ভালো মানুষ, কিন্তু আপনি যে ষড়যন্ত্র করতে পারেন এটা আমার জানা ছিল না। ওয়েনসু বলে, আমি তো এগুলো তোমার জন্যই করলাম। বাউইন বলে, 2 দিন পরে একটা ফেস্টিভ্যাল আছে, বাজো বাইরে ল্যান্থার্ন জ্বালানোর জন্য বায়না ধরেছে, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হতো। ওয়েনসু বলে, আমি অবশ্যই আসব। পরদিন ওয়েনসু একটা দোকানে যায় বাউইনের জন্য একটা উপহার কেনার জন্য। তখন তার একটা রূপার চুড়ি পছন্দ হয়। রাতের বেলা সে চুড়িটা দেখছিল, তখন কবুতরের মাধ্যমে তার কাছে একটা চিঠি আসে। চিঠিতে যুবরাজ লিখেছে, রাজধানীর অবস্থা খুবই খারাপ হচ্ছে, তুমি রাজকুমারীর উপরে নজর রেখো, যদি কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে আমাকে চিঠি না লিখে যেটা ভালো মনে করো সেটা করো। সে চিঠিটা পুড়িয়ে ফেলে। তখনই রাজকুমারী সেখানে আসে। সে বলে যে, তুমি কি করছো? ওয়েনসু বলে, বাবা মায়ের জন্য চিঠি লিখছিলাম। রাজকুমারী বলে, তার আর দরকার হবে না, তোমার বাবা মায়ের টাইফয়েড হয়েছে। এটা শুনে ওয়েনসু মাটিতে বসে বলে, দয়া করে তাদের বাঁচিয়ে নিন। সে বলে, অবশ্যই বাঁচাবো, তবে তোমাকে আমার সাথে রাজধানীতে যেতে হবে। ওয়েনসু জিজ্ঞেস করে, কবে যেতে হবে? সে বলে, আজ রাতেই। ওয়েনসু তখন বাউইনের জন্য আনা গিফটের বক্সটা দেখতে থাকে। পরদিন টেন বাউইনের কাছে আসে। সে বলে, কালকের ফেস্টিভ্যালে তুমি আমার সাথে নদীর পাড়ে যাবে? বাউইন বলে, আমি যেতে পারবো না, কারণ আমি অন্য একজনের সাথে যাব। তখনই বাজো এসে বলে, বাবা মায়ের নাকি টাইফয়েড হয়েছে, তারা দুজনেই জেলখানায় যায়, তবে সেখানকার গার্ড তাদেরকে ভেতরে যেতে দেয় না এবং বলে যে রাজকুমারীর কড়া নির্দেশ আছে কেউ যাতে জেলখানায় আসতে না পারে। বাউইন এই বিষয়ে কথা বলতে ওয়েনসুর কাছে যেতে চায়, তবে দেখতে পায় রাজকুমারীর সকল জিনিসপত্র নিয়ে গার্ডরা চলে যাচ্ছে এবং বলছে রাজকুমারী নাকি রাজধানীতে ফিরে যাচ্ছে। সে তখন ওই সকল গাড়ির পেছনে দৌড়াতে থাকে। হঠাৎ করে গাড়ি থামিয়ে ওয়েনসু আসে। বাউইন বলে, আপনার বাবা মা অসুস্থ। সে বলে, এটা অবশ্যই আমি জানি, তুমি আমার পেছনে কেন দৌড়াচ্ছ? সে বলে, আমি আপনার কাছে এই বিষয়ে আলোচনা করতে এসেছি। ওয়েনসু বলে, দেখো, আমি তোমাকে সরাসরি বলে দিই, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে তুমি আর কখনোই আমাদের চিন্তা করো না। বাউইন বলে, রাজকুমারী কি আপনাকে কিছু বলেছে? কি হয়েছে? ওয়েনসু বলে, ও কিছুই বলেনি, এটা আমার ডিসিশন, আমি রাজধানীতে চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরবো না। তুমি একটা জিনিস কেন বোঝো না? এই পৃথিবীতে ক্ষমতাই সব, ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষ দুর্বলের সঙ্গে কেন থাকবে? তুমি মনে করো ওয়েনসু নামে তোমার কারোর সঙ্গে দেখাই হয়নি। এই বলে সে চলে যেতে থাকলে বাউইন বলে, হ্যাঁ যাও, তোমার রাজকুমারীর কাছে যাও, আর যাচ্ছই যখন তাহলে আর ফিরে এসো না। এরপর সে যখন চলে আসছিল তখন সে ওয়েনসুর কথাগুলোই ভাবছিল, যার ফলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সে পানিতে পড়ে যায়। পরদিন যখন তার জ্ঞান ফেরে তখন সে সামনে ওয়েনসুকে দেখে তাকে জড়িয়ে ধরে। সে কান্না করতে করতে বলে, আপনি কেন আমাকে এতগুলো কথা বললেন? রাজকুমারী আপনাকে কিছু বলেছে সেটা তো আমাকে বলতে পারেন, হঠাৎ করে এমন ভাবে কথা বললেন যেন আমি আপনার কেউই হই না। এদিকে রাজকুমারী ওয়েনসুকে বলে, তোমার কি খারাপ লাগছে? খারাপ লাগলে তুমি ওর কাছে ফিরে যেতে পারো। ওয়েনসু বলে, আমি আপনার সাথে এসেছি ওর কাছে ফিরে যাওয়ার জন্য নয়। রাজকুমারী বলে, ভালো, আমার সঙ্গে যদি তুমি থাকো তোমার লস হবে না, কারণ এবার আমি সবকিছু নিজের নামে নিয়ে নেব। এদিকে বাউইন বুঝতে পারে এটা ওয়েনসু নয়, এটা টেন। টেন তার কাছে ক্ষমা চায়। সে বলে, তুমি লজ্জা পেও না, তোমার আর ওয়েনসুর ব্যাপারে আমি সবকিছুই জেনেছি। সে সেখান থেকে চলে যায়। একটু পরে বাউইন বিছানা থেকে উঠতে চাইলে টেন এসে তাকে ধরে আর তাকে বসায়। বাউইন জিজ্ঞেস করে জেলখানার কোনো খবর সে পেয়েছে কিনা। তখন টেন বলে, শুনেছি রাজকুমারী নাকি লোকজন পাঠিয়েছে, এখন জেলখানার সবাই ভালো আছে। রাজকুমারীর ক্ষমতার সঙ্গে সাধারণ মানুষকেও পারবে? বাউইন বুঝতে পারে এই জন্যই ওয়েনসু তার সঙ্গে এরকম ব্যবহার করেছে। সে মনে মনে বলে, ঠিকই তো, রাজকুমারীর সঙ্গে পাল্লা কি আমার চলে? আমি কি কখনো তার সঙ্গে পারবো? তখনই বাজও সেখানে আসে আর বলে, ভাইয়া কখন আসবে? বাউইন বলে, তোমার ভাইয়া একটা কাজে গেছে। বাজর তো তখন ভীষণ রাগ হয়। কেন বলে, চলো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু বাজো বলে, আপু যাবে না, তাহলে আমিও যাব না। এরপরে তারা নিজেরাই একটা ফানুস বানিয়ে সেটা উড়িয়ে দেয়। এরপর বাউইন চাঁদ দেখতে থাকে। দেখা যায় রাজধানীতে বসেও ওয়েনসু একই চাঁদ দেখছে।
হঠাৎ করেই সে দেখতে পায় অনেক মন্ত্রীরা সেখানে এসেছে। একটু পর রাজকুমারী রাজ সিংহাসনে আসে। আমি তোমাদেরকে বলে দেই, রাজকুমারী হলো বর্তমান যে রাজা তার বোন, যুবরাজ হলো এই রাজকুমারীর ভাইপো। রাজকুমারী বলে, মহারাজ অসুস্থ, তাই আপাতত রাজ্যের সকল দায়িত্ব আমার হাতে। কিন্তু তারা বলে এটা সম্ভব না, রাজ্যের যুবরাজ আছে, রাজ্যের ক্ষমতা যদি কারো হাতে দিতেই হয় তাহলে আমরা যুবরাজকে দেব। রাজকুমারী রেগে যায়। তখনই মিনিস্টার সং সেখানে আসে। মিনিস্টার সং হলো ওয়েনসুর বাবার বন্ধু। রাজকুমারী বলে, আপনি তো জেলে থাকার কথা। তখন সে মহারাজের একটা আদেশনামা দেখায়, যেখানে মহারাজ লিখেছে যে মিনিস্টার সং এবং ওয়েনসুর বাবা মাকেও জেলখানা থেকে মুক্তি দিতে হবে। মিনিস্টার সং ওয়েনসুর দিকে একবার তাকিয়ে চলে যায়। পরদিন বাওয়েন যখন রেস্টুরেন্টে ছিল তখন সে বাইরে অনেক চিৎকার চেঁচামেচি শোনে, তবে সে বাইরে যায় না। হঠাৎ করেই তাকে কেউ বাওয়েন বলে ডাক দিলে সে দেখতে পায় ওয়েনসুর বাবা মা জেলখানা থেকে মুক্তি পেয়ে গেছে। এখানে সিন কাট হয়ে যায়। এদিকে ওয়েনসু বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ করেই রাজকুমারীকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। তখন তার কাছ থেকে বাওয়েনের জন্য কেনা সেই ব্রেসলেটটা পড়ে যায়। ওয়েনসু ভয় পেয়ে বলে, এটা আমি আমার বোনের জন্য কিনেছিলাম। রাজকুমারী তখন তার গলায় তলোয়ার ধরে আর বলে, পুরুষ জাত মানেই মিথ্যাবাদী, তোমরা কারো প্রতি লয়াল থাকো না। ওয়েনসু তলোয়ারটা নিয়ে সেই ব্রেসলেটের উপর ফেলে, যার ফলে সেটা ভেঙে 2 টুকরা হয়ে যায়। ওয়েনসু বলে, যদি আমি আপনার প্রতি লয়াল না থাকি তাহলে আমার জীবনও এই ব্রেসলেটের মতোই ভেঙে যাবে। রাজকুমারী এটা শুনে খুশি হয়ে যায়। সে ওয়েনসুর ঘাড়ের আঘাতে হাত দিয়ে ভাঙা ব্রেসলেটটা ছুঁড়ে পানিতে ফেলে দেয়, এরপর চলে যায়। রাতের বেলা ওয়েনসু বৃষ্টিতে ভিজে পানিতে নেমে সেই ব্রেসলেটটা খুঁজতে থাকে। একটু পর সে সেটা পেয়ে যায়। তার তখন বাওয়েনের কথা মনে পড়তে থাকে। এদিকে বাজও তার বাবা মায়ের হাত ধরে অন্য একটা বাড়িতে আসে। বাওয়েন বলে, এই বাড়িটা আমি আপনাদের জন্যই কিনেছি। আগের বাড়ির মতো এত বড় না, তবে আপনারা আপাতত থাকতে পারবেন। বাজর বাবা বলে, তুমি এটা কি বলছো? তুমি যে এটার ব্যবস্থা করেছো সেটাই তো অনেক। বাজর মা তাকে হাঁটু গেড়ে সম্মান জানাতে চাইলে বাওয়েন বলে, এইসব আপনারা কি করছেন? বাজর মা বলে, তুমিও এখন থেকে আমাদের পরিবার, তুমি আমাদেরকে বাবা মা বলে ডাকতে পারো। বাওয়েন বলে, সেটা ভালো দেখায় না, আমি বরং আপনাদেরকে আঙ্কেল আন্টি বলে ডাকবো। বাজোকে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে রেস্টুরেন্টে আসলে টেন তাকে একটা চিঠি দেয় আর বলে, তোমার বাবার বাড়ি থেকে এটা পাঠানো হয়েছে। বাওয়েন বুঝতে পারে এটা তার মায়ের চিঠি, যেখানে তার মা বলেছে সে ভালো আছে। বাওয়েন মনে মনে ভাবে যে তার কাছে এখন যথেষ্ট টাকা আছে, সে তার মাকে নিজের কাছে এনে রাখতে পারবে। টেন বলে, যদি তুমি তোমার মায়ের কাছে যেতে চাও তুমি নিশ্চিন্তে যেতে পারো, তোমার ব্যবসা আমি দেখে রাখবো। এদিকে রাজকুমারী তার ভাই মানে মহারাজের সঙ্গে দেখা করতে যেতে চায়, তবে মহারাজের ঘরের সামনে আরো মন্ত্রীরা ছিল, বিশেষ করে মিনিস্টার সং রাজকুমারীকে কোনোভাবেই ভিতরে যেতে দিতে রাজি না। তখন হঠাৎ করেই ওয়েনসু এসে মিনিস্টারের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় আর বলে, এখন সব ক্ষমতা রাজকুমারীর হাতে, রাজকুমারীর কথা যে মানবে না সে মরবে। রাজকুমারী ভেতরে চলে যায়। তখন আমরা দেখতে পাই মিনিস্টার সং ওয়েনসুকে ইশারা দিচ্ছে, মানে হয়তো এটা তাদের আগেরই প্ল্যান। এদিকে বাওয়েন তার মাকে দেখতে ঘরে আসলে একটু পরেই তার বাবা আর তার ভাই আসে। বাওয়েন বলে, মা কোথায়? তার ভাই বলে, মাকে দেখতে এসেছো? মা তো কবেই মরে গেছে। বাওয়েন দেখতে পায় সেখানেই তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেট রয়েছে। সে বলে, এটা কি করে হলো? আমি তো মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম। তার ভাই বলে, তুমি নিজেকে বিক্রি করে দিলেই মায়ের চিকিৎসা হয়ে যাবে। তুমি নিজেকে বিক্রি করে যে টাকা দিয়েছো তাতে তো আমার আর বাবারই হয় না। বাওয়েন তাকে মারতে যেতে চাইলে সে উল্টো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এইবার আমি তোমার থেকে প্রতিশোধ নেব। অন্যদিকে রাজকুমারী দেখতে পায় তার বড় ভাই মানে মহারাজ অনেক অসুস্থ। সে ওয়েনসুর কাছে গিয়ে বলে, আজ তোমার কাজে আমি খুবই খুশি হয়েছি। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এরকম একটা কাজ করতে পারবে। ভালোই হয়েছে, এইবার আমার হয়ে আরো কাজ করো। আমি এখান থেকে যাব না যতক্ষণ না মহারাজ আমাকে সিংহাসন লিখে দিচ্ছে। আর তুমি এটা দেখবে যে কোনোভাবেই যুবরাজ যাতে রাজধানীতে প্রবেশ করতে না পারে। অন্যদিকে বাওয়েনের বাবা বলে, আমি গ্রামের এক বুড়ো লোকের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। সেই লোক আমাকে অনেক টাকা দেবে বলেছে, কাল তারা আসবে। বাওয়েন হেসে বলে, তাহলে তাদেরকে আসতে বলুন। এর মধ্যেই সেখানে গার্ডরা চলে আসে। তারা বাওয়েনের বাবাকে আর ভাইকে ধরে ফেলে। এরা হলো ওয়েন পরিবারের গার্ড, মানে ওয়েনসুর পরিবারের গার্ড। বাওয়েন তাদেরকে সাথে করে নিয়ে এসেছিল সেলফ ডিফেন্সের জন্য। এরপরে বাওয়েন তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠান করে আর তার বাবা এবং তার ভাইকে বলে, আমার মাকে যেহেতু তোমরা বাঁচতে দাওনি, তাহলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। বাবা, তুমি মনে করো না আমি মেয়ে হয়ে জন্মেছি বলে তোমার কোনো লাভ হয়নি? আমি তোমার কোনো উপকারে আসিনি। আজ আমি তোমাকে একটা উপকার করব। তোমাকে আর তোমার ছেলেকে আমার মায়ের সঙ্গে দাফন দিয়ে দেব। এরপরে তার বাবাকে আর তার ভাইকে জীবন্ত 2টি কফিনের ভেতর ভরা হয়।
যাওয়ার আগে বাউইন বলে যায় তার মায়ের শেষকৃত্য শেষ হলে তার বাবাকে আর তার ভাইকে ছেড়ে দিতে। এরপর আমরা ওয়েনসুকে দেখি, সে রাজকুমারীর জন্য একটা স্যুপ বানাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ে একদিন বাউইন তাকে বলেছিল কিভাবে স্যুপ বানালে মানুষ অজ্ঞানের মতো ঘুমিয়ে থাকে। ওয়েনসু রাজকুমারীর স্যুপে সেই ওষুধটা মিশিয়ে দেয়। এরপরে সে বাউইনের জন্য কেনা সেই চুড়িটা দেখতে থাকে আর মনে মনে বলে, আমি মরে গেলে আমার সব জিনিস আমার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে, তখন নিশ্চয়ই তুমি এটা পাবে। এদিকে ডাক্তার রাজকুমারীকে বলে, আমি এভাবে মহারাজকে জাগাতে পারবো, তবে এরপর মহারাজ আবার অজ্ঞান হয়ে যাবে, পরে তার কি হবে তা আর কেউ বলতে পারে না। রাজকুমারী বলে, সমস্যা নেই, আপনি শুধু একবার ওনাকে ওঠান। ওয়েনসু সেই স্যুপটা নিয়ে এসে বলে, রাজকুমারী এটা একটু খেয়ে নিন, আপনি অনেক কাজ করেছেন। রাজকুমারী সেই স্যুপটা খায়। ডাক্তার মহারাজকে ওষুধ দিয়ে চলে যায়। তখন রাজকুমারীও ঘুমিয়ে পড়ে। ওয়েনসু গিয়ে দেখতে পায় মহারাজের হাত নড়ছে, অর্থাৎ সে এবার উঠে পড়বে। এখানে সিন কাট হয়ে যায়। বাউইন বাইরের একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসে দুজন লোককে কথা বলতে শুনে, যারা বলাবলি করছিল রাজকুমারী নাকি তার সকল টয় বয়কে মেরে ফেলেছে। এটা শুনে বাউইন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তাই আমাকেও আপনাকে বাঁচাতে হবে। এরপরে সে রাজধানীতে চলে আসে। হঠাৎ করেই রাস্তায় এক কয়েদিকে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই এটা হলো ওয়েনসু। ওয়েনসু বাউইনকে দেখে একদম চমকে যায়। সে তার দিকে তাকিয়েই থাকে। হঠাৎ করে বাউইনের পেছনে একজন হাত রাখে। তখন দেখা যায় এটা হলো সপ্তম রাজকুমার, যাকে আমরা টেম্পলের প্রিস্ট হিসেবে দেখেছি। সে বাউইনকে নিয়ে আলাদা একটা ঘরে যায়। বাউইন তাকে সম্পূর্ণ বিষয়ে জিজ্ঞেস করে। তখন সে বলে, আমাদের ছোট বোন অর্থাৎ রাজ্যের রাজকুমারী রাজ্য দখলের নেশায় পড়েছে। সে মহারাজকে বন্দি করে একটা রাজ আদেশনামা লেখাতে চেয়েছিল, কিন্তু ওয়েনসু তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে মহারাজের কাছ থেকে যুবরাজের নামে একটা আদেশনামা লিখে নিয়েছে। রাজকুমারী উঠে দেখে মহারাজও নেই, রাজ্যের সিলও নেই এবং যুবরাজের নামে যে আদেশনামা লেখা হয়েছে সেটাও নেই। ওয়েনসু ওই আদেশনামা কোথায় রেখেছে সেটা কেউ জানে না। ওয়েনসু এই কথা কাউকে বলেও না। যতক্ষণ সে এই কথা কাউকে না বলবে ততক্ষণ সে বেঁচে থাকবে। তবে আমরা যদি একবার ওর কাছাকাছি যেতে পারতাম আর জানতে পারতাম যে আদেশনামাটা ও কোথায় রেখেছে, তাহলে রাজা হিসেবে যুবরাজ রাজধানীতে ফিরে আসতে পারত। সকল সৈন্যরা তার কথা শুনত। বাউইন সপ্তম রাজকুমারের হাতে হ্যাট দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। এরপরে দেখা যায় সে জেলখানায় গেছে। সেখানকার গার্ডদের সে বলে, আমি রাজকুমারীর একজন অ্যাটেন্ডেন্ট। এমনকি সে রাজ্যের সিল দেখায়, যেটা হয়তো তাকে সপ্তম রাজকুমার দিয়েছে। সে যখন ওয়েনসুর কাছে যায় তখন ওয়েনসু বলে, তোমার রাজকুমারী যদি আমাকে মেরে ফেলতে চায় তাহলে তাকে বলো আমাকে মেরে ফেলতে, কিন্তু এই আদেশনামা কোথায় আছে সেটা আমি কাউকে বলবো না। বাউইন তাকে ডাক দিয়ে তার হাত খুলতে থাকে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো এটা কোন জায়গা? বাউইন বলে, আমাকে প্রিস্ট সব বলেছে। সে বলে, ওরা তোমাকে এসবের মধ্যে কেন টানলো? আমি যেদিন তোমাকে কথাগুলো বলেছিলাম তোমার অনেক খারাপ লেগেছে, তাই না? তখনই পেছন থেকে রাজকুমারী তার সৈন্যদল নিয়ে সেখানে আসে। সে বলতে থাকে, কি সুন্দর কাপল, তোমাদের দেখলে ভালোই লাগে। ওয়েনসু বলে, তোমার সঙ্গে শত্রুতা আমার, বাউইনকে ছেড়ে দাও। সে বলে, তোমাকে শিক্ষা দিতে দিতে আমি বোর হয়ে গেছি। রাজকুমারীর একজন দাসী বিষ নিয়ে সামনে যায়। রাজকুমারী বলে, আজ এখান থেকে যে কোনো একজন যেতে পারবে। আমাকে বলো ওই আদেশনামা তুমি কোথায় রেখেছো, আর যদি না বলো তাহলে তোমার প্রেমিকা এই বিষ খেয়ে মরে যাবে। বাউইন সামনে এসে বলতে থাকে, আমি মরতে ভয় পাই না। আমি এখানে এসেছি নিজের মনকে বুঝিয়েই এসেছি যে আমি এখানে মরে যাব। ওয়েনসু তাকে টান দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোমার যদি এতই মারার ইচ্ছে হয় তাহলে আমাকে মেরে ফেলো। আমি ওয়েনসু এত বছর ধরে লেখাপড়া করে কি পেয়েছি? অপমান, অবহেলা, কিন্তু আমি এসবে ভয় পাই না। দুনিয়ার সব কষ্ট আমি একা সহ্য করতে পারবো, তবে একজনের গায়ে আমি একটা আঁচও লাগতে দেব না। এই বলে সে বিষ ফেলে দেয় আর তলোয়ার বাউইনের হাতে দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এরপর বাউইনকে বলে, ভয় পেও না। সে বাউইনের একদম কাছে এসে তাকে কিস করে আর এরপর মাটিতে লুটিয়ে পড়ে। বাউইন তাকে ধরে কান্না করতে থাকে। রাজকুমারীরও খারাপ লাগছিল। সে বলতে থাকে, একটা গ্রামের মেয়ের জন্য নিজের জীবনটাই শেষ করে দিলে। রাজকুমারী চলে গেলে বাউইন ওয়েনসুকে ধরে অনেক কাঁদে। এরপরে বাউইন সপ্তম রাজকুমারের কাছে যায় আর তাকে বলে, মহারাজের আদেশনামা সিটি গেটের বাইরে লুকানো আছে। আসলে এই কথাটা ওয়েনসু তাকে বলেছে, এরপরে তাকে কিস করেছে। সে সপ্তম রাজকুমারকে বলে, ওয়েনসু মাস্টারকে আপনাকে বাঁচাতেই হবে। এরপর দেখা যায় বাউইনের জ্ঞান ফিরলে সে সপ্তম রাজকুমারকে ওয়েনসুর কথা জিজ্ঞেস করে। সপ্তম রাজকুমার বলে, সে ভালো আছে, তার আঘাত শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে লাগেনি। বাউইন বুঝতে পারে, মানে ওয়েনসু তাকে একবার যেভাবে আঘাত করেছিল সেভাবেই সে নিজেকে আঘাত করেছে। সপ্তম রাজকুমার বলে, এবার আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ চালাবো, তাই আমি বলবো তুমি আপাতত আবার ওয়েন পরিবারের কাছে ফিরে যাও।
রাজকুমার চলে গেলে বাওয়েন বলতে থাকে ওনাকে কেন এখন রাজ্যের হয়ে কাজ করতে হবে। সে বিছানায় হাত দিয়ে আঘাত করলে দেখতে পায় তার হাতে সেই ব্রেসলেটটা, যেটা ভেঙে গিয়েছিল, তবে ওয়েনসু সেটা জোড়া দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে এত অসুস্থ থাকার পরেও ওয়েনসু বাওয়েনের কাছে আসে আর তাকে সেই ব্রেসলেটটা পরিয়ে দেয়। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে আমরা প্রথমবারের মতো যুবরাজকে দেখি, যে কিনা তার সৈন্যদল নিয়ে রাজকুমারীর প্যালেসে অ্যাটাক করে দিয়েছে। রাজকুমারী দোতরা বাজাচ্ছিল, তখন সেখানে লোকজন সহ ওয়েনসু চলে আসে। সে তাকে বিষ খাওয়ার কথা বলে। রাজকুমারী তলোয়ার দিয়ে তার উপরে অ্যাটাক করে, তবে ওয়েনসুর সাথে সে পারে না। রাজকুমারী বলে, আমি এত কিছু শিখেছি, আমি রাজ্যের বিষয়ে সব জানি, তাহলে আমি কেন রাজা হতে পারবো না? আমি মেয়ে বলে? মেয়েরা পৃথিবীতে আসে শুধু বিয়ে করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য? ওয়েনসু বলে, একদমই না। মেয়েরা অবশ্যই রাজা হতে পারবে, কিন্তু তুমি পারবে না, কারণ তুমি রাজা হওয়ার যোগ্য না। রাজকুমারী বলে, কোথায় যাবে এখন? কার কাছে যাবে? সবাই তোমাকে ঘৃণা করবে, অবহেলা করবে, কেউ আর তোমাকে সম্মানের চোখে দেখবে না। ওয়েনসু বলে, তুমি ভুল জানো, যে আমাকে ভালোবাসে, সম্মান করে, সে শুরু থেকেই আমাকে ভালোবেসে গেছে। আজীবন সে আমার সাথে থাকবে। রাজকুমারীর আর কিছুই বলার থাকে না। সে বলে, আমি যখন কিছু পাবোই না, তাহলে আর জোর করতে চাই না। সে দৌড়ে বারান্দার দিকে যেতে থাকে, মানে সে সেখান থেকে ঝাঁপ দেবে। এরপরে আমাদেরকে বলা হয় রাজকুমারীর মৃত্যুর পর মহারাজ অনেক বেশি অসুস্থ, তাই বর্তমান রাজা হলো এই রাজ্যের যুবরাজ। একটু পরেই মহারাজের ইউনুক ওয়েনসুর বাবা মায়ের কাছে আসে আর বলে খুব শীঘ্রই ওয়েনসু অনেক বড় রাজ্যের একটা পদ পেয়ে যাবে। আপাতত আপনাদেরকে মহারাজ পুরস্কার হিসেবে এগুলো পাঠিয়েছে। আপনাদের এখানে বাওয়েন নামে কেউ আছে? তখন আমাদেরকে দেখানো হয় বাওয়েন সেই চেরি গাছটায় ফিতা বাঁধছে। ওই সময় বাজও সেখানে এসে বলে, একজন ইউনুক এসেছে, তোমাকে খুঁজছে। বাওয়েন সেখানে গেলে ইউনুক তাকে বলে যে মহারাজ তার জন্য অনেক উপহার পাঠিয়েছে এবং মহারাজ রাজপ্রাসাদে কাজ করা দাসীদের সমান মর্যাদা বাওয়েনকে দিয়েছে। এটা শুনে বাওয়েনের মন খারাপ হয়ে যায়। ইউনুক আরো বলে, মহারাজ ওয়েনসুর জন্য পাত্রী দেখছে, খুব তাড়াতাড়ি তারও একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হবে। এরপর বাওয়েন ইউনুকের বলা কথাগুলো ভাবছিল। একটু পরেই বাজও সেখানে আসে। সে বলে, আমার আপু এসেছে আর বাড়িতে এসে অনেক ঝামেলা করছে। পরে আমরা বাজর বড় বোনকে দেখতে পাই যে বাওয়েনের ঘরে ঢুকেছে। বাজও এসে বলে, তুমি এখানে কোন সাহসে এসেছো? এটা আমার আপুর ঘর। সে বলে, তোমার আপু তো আমি। কিন্তু বাজও তাকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। তার বড় বোন রেগে তাকে একটা থাপ্পড় মারতে চাইলে বাওয়েন এসে সেটা ধরে ফেলে আর বলে, এই বাড়ি আমার, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। বাজর বড় বোনের শাশুড়ি বলে, কোথাকার কোন দাসী আমার ছেলের বউর সঙ্গে এভাবে কথা বলছে? তুমি জানো আমরা কারা? বাওয়েন বলে, আমি আপনাদেরকে চিনি না, তবে এই বাড়ি আমার নিজের টাকার কেনা। বাজর বড় বোন বলে, তোমার এই বাড়ি চলছে আমাদের ওয়েন ফ্যামিলির নামে। বাওয়েন বলে, ও আপনার মনে আছে তাহলে যে ওয়েন ফ্যামিলি আপনার ফ্যামিলি? কিন্তু যখন এই পরিবারের এত বিপদ ছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন যখন বিপদ কেটে গেছে, আপনার ভাই রাজ্যের একটা ভালো পদে গেছে, এখন ঠিকই চলে এসেছেন লাভ খুঁজতে। ওই মেয়ের শ্বশুর বলে, তোমার সাহস তো কম না, তুমি এত কথা বলো কি করে? তখন বাজর বাবা মা সেখানে আসলে তাদের বড় মেয়ে বলে, মা আমি তোমাদের নিজের মেয়ে, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারো না। ওয়েনসু এখন ভালো একটা পদে গেছে, ও চাইলে এখন তোমাদের জামাইকেও রাজ দরবারে চাকরি দিতে পারে। বাওয়েন বলে, আপনি এগুলো কথা বলেন কোন মুখে? আপনি জানেন আপনার ভাই এ পর্যন্ত আসতে কি কি সহ্য করেছে? বাজর বোন তখন ওয়েনসুর রুমালটা বের করে আর বলে, এই রুমালটা আমি এই মেয়েটার ঘরে পেয়েছি। এই মেয়েটার লোভে পড়ে আমাদের সাথে আছে, এটা তো কোনো সমস্যা না, কিন্তু সে এখন বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে। আমি বলি, তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে? তখনই ওয়েনসু বলে ওঠে, আমি দিয়েছি। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ওয়েনসু বলে, আমি আর ও একজন আরেকজনকে অনেকদিন ধরে পছন্দ করি। তুমি মনে করবে ও আর আমি এক, যেটা আমার বলার অধিকার আছে সেটা ওরও বলার অধিকার আছে। তার বোন বলে, ও একটা দাসী, তুমি ওকে এত বড় সম্মান দিতে পারো না। তখন তার বাবা বলে, তুমি জানো তুমি কাকে কি বলছো? এই মেয়েটা না থাকলে আমাদের পরিবার কবেই শেষ হয়ে যেত। তুমি বরং তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও আর এরপর থেকে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করবে। বাজর বোন বলে, মানে তোমরা আমাকে পর করে দিচ্ছ? সে রাগে বাওয়েনকে মারতে আসে, তবে ওয়েনসু তার হাত ধরে ফেলে। বাজর বোন বাওয়েনের দিকে রুমালটা ছুঁড়ে মারে। সে কান্না করে বলতে থাকে, এখন তোমরা এক পরিবার আর আমি আলাদা, তাই তো? এরপর সে চলে যায়। বাওয়েনও চলে যায়। ওয়েনসুর বাবা মা বলে, তুমি ওর কাছে যাও। ওয়েনসু এরপর বাওয়েনের কাছে আসে। সে বলে, একটু আগে আমি যে কথাগুলো বলেছি এগুলো মন থেকে বলেছি, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। বাওয়েন বলে, আমি আপনাদের দাসী, আমি এত বড় স্বপ্ন দেখতে পারি না।
ওয়েনসু বলে, অন্যরা তোমাকে কি মনে করে তা দিয়ে আমার কিছু আসে যায় না, তবে তোমার সাহস, তোমার বুদ্ধিমত্তা, তোমার বাঁচার আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করেছে। বাওয়েন বলে, এগুলো কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? ওয়েনসু বলে, তার মানে তুমি রাজি? সে তার কাছে এসে তাকে কিস করে। এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে। ওয়েনসুর বাবা মায়ের বাওয়েনকে তাদের বউ হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা নেই। একটু পর বাওয়েনের ঘরে দাসীরা অনেক জিনিস নিয়ে আসে। বাওয়েন বলে, তোমরা হয়তো ভুল ঘরে এসব এনেছো। ওয়েনসু এসে বলে, আমি ওদেরকে আনতে বলেছি, তুমি আমার স্ত্রী হবে, এগুলো তোমার লাগবে। তুমি এখন থেকে শুধু রিল্যাক্স করবে, বাজর খেয়াল ওরাই রাখবে। ওয়েনসু বাইরে গেলে দাসীরা বলাবলি করতে থাকে, আমরাও দাসী, ও দাসী, কিন্তু ওর ভাগ্য দেখো। এদিকে বাইরে ওয়েনসুর বাবা ওয়েনসুকে বলে, শুনেছি মহারাজ নাকি তোমার একজনের সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর তুমি না করে দিয়েছো। মহারাজ যদি রেগে যায়? ওয়েনসু বলে, আপনি এগুলো নিয়ে ভাববেন না, এসব আমি দেখতে পারবো। তবে এইসব কথাই বাওয়েন শুনে ফেলে। ওয়েনসু বাওয়েনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। হঠাৎ করে সেখানে ওয়েনসুর কিছু ক্লাসমেটরা চলে আসে। তারা বাওয়েনের ব্যাপারে জিজ্ঞেস করলে ওয়েনসু বলে, ও আমার ফিয়ন্সে। তখন তারা জিজ্ঞেস করে যে সে কোন বাড়ির। ওয়েনসু বলে, এমনি সাধারণ পরিবারের। এরপরে বন্ধুরা কথা বলতে থাকলে বাওয়েন তাদের জন্য ওয়াইন আনতে যায়। ওয়েনসুর বন্ধুরা বলতে থাকে, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এখন এত উপরে উঠে একটা সাধারণ পরিবারের মেয়েকে কেন বিয়ে করছো? তুমি তো চাইলেই একটা বড় ঘরের মেয়েকে বিয়ে করতে পারো। তোমার শ্বশুরের ক্ষমতা দিয়ে তুমি আরো উপরে উঠে যাবে। লেখাপড়া করতে কত কষ্ট তা অন্যরা না জানলেও আমরা তো জানি। আমরা কেউই সরকারি চাকরি পাইনি, কিন্তু তুমি পেয়েছো, তাহলে এই সুযোগটা কেন নষ্ট করছো? ওয়েনসু বলে, আমি এমনিতেও ভালো আছি। যখন আমার পরিবারের উপর বিপদ ছিল তখন ও আমাকে অনেক সাহায্য করেছে, আমি ওকে ছাড়তে পারবো না। এইসব কথাই বাওয়েন শুনে ফেলে, আর সে বুঝে যায় যে ওয়েনসু শুধুমাত্র দায়িত্বের জন্য বাওয়েনকে বিয়ে করতে চাইছে। সে এরপর সেখান থেকে বাইরে চলে আসে, তবে এটা ওয়েনসু দেখে ফেলে। সেও বাইরে আসে। বাওয়েন বলে, আপনার বন্ধুরা ঠিক বলেছে, দায়িত্বের জন্য আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। ওয়েনসু বলে, তুমি এসব কি বলছো? অন্যরা যে যাই বলুক, তুমি আর আমি জানি আমরা একজন আরেকজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই সেখানে একজন মহিলা ওয়েনসুকে দেখে চিনে ফেলে। সে বলে, আরে এটাই তো রাজকুমারীর টয় বয় ছিল। ওয়েনসুর তখন ভীষণ লজ্জা লাগছিল। ওই সময় বাওয়েন তার হাত ধরে তাকে নিয়ে আসে। একটু পরেই এই খবর ছড়িয়ে দেওয়া হয় যে রাজকুমারীর একজন টয় বয় এখন রাজ দরবারে চাকরি পেয়েছে। এরপরে দেখা যায় ওয়েনসু তার বাবা মায়ের ঘরের সামনে হাঁটু গেড়ে বসে আছে। বাওয়েন তাদেরকে বলতে থাকে, ওই সময় ওনার আর কোনো উপায় ছিল না। ওই সময় যদি সে রাজকুমারীর বিরুদ্ধে যেত তাহলে আপনারা কেউই বেঁচে থাকতেন না। মানুষ শুধু জানে যে উনি কি কাজ করেছে, কিন্তু আমি জানি এগুলো করতে ওনার কত কষ্ট হয়েছে। নিজের পরিবারকে ফেলে এত অপমান সে দিনের পর দিন সহ্য করে গেছে। ওয়েনসুর বাবা একটা লাঠি নিয়ে বাইরে আসে। এরপরে সে নিজের গায়ে আঘাত করতে থাকে। তারা সবাই আটকালে সে বলে, আমার মরে যাওয়া উচিত, আমি আমার সন্তানদের আগলে রাখতে পারিনি। তুমি যে কত অপমান সহ্য করেছো তা আমি আন্দাজও করতে পারি না। এখানে সিন কাট হয়ে যায়। রাতের বেলা ওয়েনসু বাওয়েনের কাছে আসে। সে বলে, আমি বিয়ের জন্য কয়েকটা তারিখ খুঁজে বের করেছি, এর মধ্যে তুমি একটা সিলেক্ট করো। বাওয়েন বলে, আমি শুনলাম মহারাজ আপনার বিয়ে ঠিক করেছে, আপনি না করে দিয়েছেন। ওয়েনসু বলে, তুমি এইসব নিয়ে ভেবো না, তুমি আমাদের বিয়ে নিয়ে ভাবো। বাওয়েন বলে, আপনি এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছেন, শুধুমাত্র আমার জন্য আপনার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওয়েনসু বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? বাওয়েন বলে, আমি আপনার সাথে থাকতে চাই, কিন্তু আমি আপনার বোঝা হতে চাই না। আমি চাই না কখনো আমার মনে হোক যে আমার কারণে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেননি, তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ওয়েনসু একদম চমকে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। পরে সে বলে, যদি এটাই তোমার ডিসিশন হয়ে থাকে তাহলে আমি তোমার ডিসিশনকে সম্মান করি। বাওয়েন সেখান থেকে চলে যায়। ওয়েনসু ধীরে ধীরে তার বাবা মায়ের কাছে আসে। হঠাৎ করেই বাজু একটা চিঠি নিয়ে আসে আর বলে, আপুর ঘরে এটা পেলাম। আমাদেরকে দেখানো হয় বাওয়েন তার হাতের সেই রূপার ব্রেসলেটটা বিক্রি করতে গেছে। সেই লোক এটা দেখে চিনে ফেলে, কারণ সেই তো এটা বিক্রি করেছিল। সে বলে, যদি আপনার কখনো মনে হয় যে আপনি এটা ফিরিয়ে নিতে চান তাহলে টাকা দিয়ে নিয়ে যাবেন, আমি এটা অন্য কারো কাছে বিক্রি করব না। এদিকে চিঠিতে লেখা ছিল, আঙ্কেল আন্টি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তবে এই কথাটা সামনাসামনি বলার মতো সাহস আমার নেই। আমি আশা করব আপনারা ভালো থাকবেন, বিশেষ করে ওয়েনসু মাস্টার, আপনি ভালো থাকবেন। বাওয়েন রাস্তা দিয়ে হাঁটছিল আর এদিকে ওয়েনসু একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছিল। এরপর আমাদেরকে বলা হয় বাওয়েন ওই বাড়ি থেকে এসেছে 5 বছর হয়ে গেছে। বর্তমানে তার নিজের অনেকগুলো ব্যবসা আছে।
আজ একজন তার কাছে মুক্তা বিক্রি করতে এনেছে। বাওয়েন মুক্তা দেখেই বলে দেয় যে এগুলো অতটাও দামি নয় যতটা এই লোক বলছে, তবে সে এগুলো নেবে কারণ তার ছোট বোনের বিয়ে। এরপরে সে আর টেন কথা বলছিল, যেখানে আমরা জানতে পারি এখন তারা দুজন বিজনেস পার্টনার। আর বাওয়েন খবর পেয়েছে বাজোর বিয়ে ঠিক হয়েছে, তাই সে তাকে দেখতে ওয়েন পরিবারে যাবে। ওই রেস্টুরেন্টেই অন্য একটা ঘরে ওয়েন সু ছিল, সে একজন মন্ত্রীর সঙ্গে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি ওয়েন সু এখন অর্থমন্ত্রী। এই লোক তাকে কিছু ঘুষ দিতে চায় যাতে ওয়েন সু তার ব্যাপারটা ক্লোজ করে দেয়, তবে ওয়েন সু এতে রাজি হয় না। সে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর আমরা মিনিস্টার সং এর মেয়েকে দেখি, সে বাজারে ছিল। হঠাৎ করেই চারদিকে মানুষ দৌড়াদৌড়ি করতে শুরু করে, কারণ অর্থমন্ত্রী এসেছে। মিনিস্টার সং এর মেয়ে ওয়েনসুর দিকে তাকিয়ে থাকলে ওয়েনসু বলে, মিস সং। সে বলে, আপনি আমাকে কি করে চেনেন? ওয়েনসু বলে, পুরো রাজ্যের মধ্যে আপনি একমাত্র মেয়ে যে কিনা ছেলেদের পাখা ব্যবহার করেন। মিস সং বলে, তার মানে আমি ইন্টারেস্টিং, কিন্তু তারপরও আমার বাড়ি থেকে আপনার জন্য 3বার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, আর 3বারই আপনি না করে দিয়েছেন। ওয়েনসু বলে, কারণ আমার মনে আরেকজন আছে, আমি শুধু শুধু অন্য একজনকে কেন বিয়ে করব। তখনই ওয়েনসুর কানে কানে কেউ একটা খবর দিলে সে তাড়াতাড়ি যেতে থাকে। এদিকে দেখা যায় বাওয়েনদের গাড়ি সিটি গেটে আটকে দেওয়া হয়েছে। টেন বলে, আমরা এক আত্মীয়র কাছে যাচ্ছি, কিন্তু সেই গার্ড কোনোভাবেই বিশ্বাস করে না। বাওয়েন নিচে আসে এবং সে গার্ডকে টাকাও দিতে চায়, তবে গার্ড বলে, আমাদের অর্থমন্ত্রী যদি জানতে পারে তাহলে খবর হয়ে যাবে। তখনই ওয়েনসু সেখানে আসে। বাওয়েন তাকে দেখে একদম চমকে যায়। ওয়েনসু বলে, ওদেরকে যেতে দাও, ওরা আমার বাড়িতে যাচ্ছে। হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা লেগে বাওয়েন পড়ে যেতে থাকে। তখন ওয়েনসু তাকে ধরে। বাওয়েন দেখতে পায় তার সেই বিক্রি করে দেওয়া ব্রেসলেটটা ওয়েনসু জামায় ঝুলিয়ে রেখেছে এবং তার বেঁধে দেওয়া সেই লাল সুতাটা এখনো তার হাতে আছে। বাওয়েন এরপরে গাড়িতে ওঠে। ওয়েনসু টেনকে বলে, ও আমার বাড়িতে যাচ্ছে, তুমি কোন দুঃখে রাজধানীতে যাচ্ছ? সে বলে, কেন, আমি কি রাজধানীতে যেতে পারি না? রাজধানীতে আমার কোনো আত্মীয় স্বজন থাকতে পারে না? এরপরে তারা একসাথেই ওয়েনসুদের বাড়িতে আসে। টেন হাত ধরে বাওয়েনকে গাড়ি থেকে নামায়, এরপর বলে, আমি সকল জিনিসগুলো সেটেল করছি। বাওয়েন উপরের দিকে তাকিয়ে বলে, 5 বছরে আপনার হাতের লেখা অনেক ভালো হয়ে গেছে। ওয়েনসু বলে, তোমার মনে আছে? আমি ভেবেছিলাম তুমি সবকিছু ভুলে গেছো। বাওয়েন বুঝতে পারে ওয়েনসু সে এতদিন কি করেছে তা সবই জানে। সে বলে, মানুষ যত উপরে ওঠে কথা নাকি তত তিতা হয়ে যায়, আপনাকে দেখে বিশ্বাস হলো। সে বলে, আপনি ভালো আছেন তো? ওয়েনসু বলে, তোমার কি মনে হয় অর্থমন্ত্রী খারাপ থাকতে পারে? বাওয়েন মনে মনে বলে, ঠিক কথা, এখন আপনি অনেক উপরে উঠে গেছেন, আপনার আর কোনো পিছুটান নেই। তখন বাড়ির একজন দাস সেখানে এসে বাওয়েনকে দেখে বলে, বড় ম্যাডাম ফিরে এসেছে। বাওয়েন অবাক হয়ে গেলে ওয়েনসু বলে, বাড়িতে তোমার ছবি টাঙানো আছে, সব দাসদাসীরাই তোমাকে চেনে, বাড়ি তুমি যেমন রেখে গিয়েছিলে তেমনই আছে। বাওয়েন ভেতরে গেলে ওয়েনসুর বাবা মাকে দেখে সে মাটিতে বসে। ওয়েনসুর মা এসে তাকে মারতে থাকে আর বলতে থাকে, বাড়িতে একটা চিঠি রেখে চলে গেছো, আমরা কি এতটাই নিষ্ঠুর? একবার আমাদেরকে বলতে পারলে না? তোমার জন্য চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছিলাম। এরপর সে বাওয়েনকে উঠিয়ে বলে, তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এরপরে তারা একসাথে বসে। ওয়েনসুর বাবা জিজ্ঞেস করে, তুমি এত বছর কোথায় ছিলে? বাওয়েন তখন তাকে সবকিছু বলে যে সে ভালোই ছিল, সে অনেকগুলো ব্যবসা খুলেছে। তার বাবা বলে, ঠিক আছে, এখন যেহেতু ফিরে এসেছো এখন থেকে এখানেই থাকবে। বাওয়েন বলে, আমি আমার জায়গায় ভালো আছি, আমি শুধু বাজর বিয়ের জন্য এসেছি। ও কোথায়? বাজর বাবা বলে, ওর কথা আর বলো না, জেনারেলকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বাওয়েন বলে, কেন, এতে কি কোনো সমস্যা? বাজর মা বলে, আসলে ও তো প্রায় সময় যুদ্ধে থাকে, তাই ওয়েনসু রাজি না। তখনই বাজো সেখানে আসে আর বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি আসবে। সে বলে, আমার ছোট বোনের বিয়ে, আমি না এসে পারি? বাজো বাওয়েনকে বাওয়েনের ঘরে নিয়ে যায়। সে বলে, ভাইয়া এই ঘরটা একদম আগের মতোই রেখেছে, শুধুমাত্র প্রতিদিন একবার করে এসে ফুল বদল করে দিয়ে যায়। বাওয়েন সেগুলো চোখের সামনে কল্পনা করছিল। এরপরে বাওয়েন বাজোকে সেই মুক্তার হার উপহার দেয়। তুষার পড়তে দেখে বাওয়েন তাকিয়েছিল। সে বলে, আমি যেখানে থাকি সেখানে তুষার পড়ে না। বাজো এর পরে তার গায়ে বরফ ছুড়ে দেয়। তারা দুজন মিলে এভাবে বরফ ছোড়াছুড়ি করতে থাকে। তখন ওয়েনসু চলে আসে। ওয়েনসু নিজের গায়ের জামাটা বাওয়েনকে পরিয়ে দেয়, এরপর বলে, এত বড় হয়ে গেছো, এখনো বাচ্চাদের সঙ্গে খেলো। সে তার নাকে টাচ করে চলে যায়। এরপরে বাজো বলতে থাকে, আপু, তুমি যখন ফিরে এসেছো তাহলে ভাইয়াকে একটু বুঝিয়ে বলো না, আমি জেনারেলকে বিয়ে করতে চাই। বাওয়েন বলে, বিয়ে কোনো খেলা না, আমি ওনাকে দেখিনি, আমি কি করে এই কথা বলবো? বাজো বলে, সে অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে, আমাকে একবার বাঁচিয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই।
আমি জানি ভাইয়া ভয় পায়, কারণ সে মিলিটারিতে কাজ করে। কোনো এক যুদ্ধে হয়তো সে আর ফিরে আসবে না, তখন সারা জীবন আমাকে একা থাকতে হবে। কিন্তু আপু, আমি ভয় পাই না। আমি মনে করি আমি যাকে ভালোবাসি, আমি যদি তার সঙ্গে কয়েকটা বছর থাকতে পারি, সেটাই আমার জন্য অনেক। বাউইন বুঝতে পারে বাজও বড় হয়ে গেছে, আর সে যে কথাটা বলেছে সেটা একদম সত্যি। তাই সে বলে, ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। রাতের বেলা বাউইন ওয়েনসুর ঘরে যায়, তবে তখন সে দেখতে পায় ওয়েনসু কাপড় বদল করছিল। তাই সে চলে আসতে চায়, কিন্তু ওয়েনসু তাকে আটকায়। সে বলে, কিছু বলতে এসেছিলে? বাউইন বলে, বাজও সত্যি ওই জেনারেলকে পছন্দ করে। বড় ভাই হিসেবে আপনার তাকে সাপোর্ট করা উচিত। ওয়েনসু বলে, তুমি এটা বলার জন্য এসেছো? বাউইন বলে, অতীত ভুলে যান। আপনার বাবা মার বয়স হয়েছে, আপনার উচিত এখন বিয়ে করে নেওয়া, যাতে আপনার বাবা মায়ের একটু সাহায্য হয়। ওয়েনসু তার হাত ধরে বলে, ও এজন্যই বুঝি তুমি অতীত ভুলে গিয়ে ট্যানের সঙ্গে আছো। বাউইন রেগে গিয়ে বলে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধুমাত্র আমার বিজনেস পার্টনার। ওয়েনসু বলে, তাহলে তুমি কেন বিয়ে করনি? নাকি তুমি আমার কথা ভাবছিলে? সে তার একদম কাছে চলে আসলে বাউইন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপরে বাউইন একটা দোকানে আসে কসমেটিক কেনার জন্য, কারণ মিনিস্টার সং এর মেয়ে তাকে আর বাজকে তাদের একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে। বাউইন ট্যানকে বলে, তুমি বরং ওই শহরে ফিরে যাও আর ব্যবসাগুলো দেখো। ট্যান বলে, ও তুমি আমাকে চলে যেতে বলছো? হয়তো ওয়েনসু মাস্টার আমাকে নিয়ে তোমাকে ভুল বুঝছে, তাই না? বাউইন তাকে কিছুই বলে না। এরপরে রাতের বেলা তারা মিনিস্টার সং এর মেয়ের পার্টিতে আসে। মিস সং বাউইনকে দেখে বলে, ও আপনি সেই মেয়ে যার জন্য অর্থমন্ত্রী আমাকে 3বার রিজেক্ট করে দিয়েছে? বাউইন তখন চমকে যায়। ওই সময় ওয়েনসু সেখানে আসে। তাকে দেখেই মেয়েরা ভিড় জমিয়ে ফেলে। ওয়েনসু বাউইনের কাছে আসে। বাউইন বলে, নিমন্ত্রণ ছাড়া আপনি চলে এসেছেন, এটা কি ঠিক হলো? সে বলে, তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। বাউইন বলে, চিন্তার কি আছে, এখানে অনেক ভালো ঘরের ছেলেরা আছে। ওয়েনসু বলে, ভালো ঘরের ছেলেরা? এরা সবাই প্লে বয়। বাউইন বলে, অন্যরা করলে প্লে বয়, আর আপনার জন্য যে হাজার হাজার মেয়েদের প্রপোজাল যায়, সেগুলো কিছু না। ওয়েনসু বলে, তোমার হিংসা হচ্ছে? বিয়ের প্রস্তাব মানুষ দিতেই পারে, কিন্তু আমি তো না করে দিয়েছি, কারণ আমি জানি আমি শুধু একজনকেই বিয়ে করতে চাই। বাউইন তখন বাইরে চলে আসে। এরপর বাজও সেখানে আসে। সে বলে, আপু, তুমি মিস সং এর কথা শোনো না, আমার ভাইয়া একমাত্র তোমাকেই ভালোবাসে। ওই সময় মহারাজের ছোট বোনের সঙ্গে মহারাজ ভাইয়ার বিয়ে ঠিক করেছিল, কিন্তু ভাইয়া মহারাজের ঘরের সামনে অনশন করছিল, কারণ সে ওই বিয়ে করতে চায় না। দেখা যায় একজন ইউনুক এসে বলছে, আপনি নিজেকে এরকম কষ্ট কেন দিচ্ছেন, মহারাজের বোনকে বিয়ে করে নিন। তারপর বাউইন ম্যাডাম যখন ফিরে আসবে তখন তাকে কনকিউবান বানিয়ে নেবেন, তাহলেই তো হয়। ওয়েনসু বলে, আমাদের বংশের ছেলেরা একটার বেশি বিয়ে করে না। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। বাজো বলে, ডাক্তার বলেছিল তাকে আর বাঁচানো সম্ভব না, কিন্তু পরে মহারাজ অনেক খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এনে তারপর আমার ভাইকে সুস্থ করে। এরপর থেকেই মহারাজ আর কখনোই তাকে বিয়ের জন্য বলেনি। বাউইনের তখন খুব খারাপ লাগছিল, কারণ ওই সময় সে ওয়েনসুকে ভুল বুঝেছিল। ওয়েনসু নিজের কথা রেখেছে, সে অন্য কাউকে বিয়ে করেনি, এমনকি ক্যারিয়ারেও উন্নতি করেছে। বাউইন তখন কান্না করতে থাকে যে আমি তাহলে কি করলাম, শুধু শুধু 5টা বছর তাকে কষ্ট দিলাম। সে ওয়েনসুর কাছে যেতে চায়, কিন্তু তখনই তাকে কেউ আঘাত করে অজ্ঞান করে ফেলে। তার রুমালটা সেখানে পড়ে যায়। একটু পরে বাজও সেই রুমালটা নিয়ে ওয়েনসুর কাছে আসে আর বলে, আপুকে কোথাও পাচ্ছি না, শুধুমাত্র এই রুমালটা পেলাম। ওয়েনসু বুঝতে পারে বাউইনকে কেউ কিডন্যাপ করেছে। সে বাজোকে বলে, জেনারেলকে খবর দাও। এরপর দেখা যায় ওয়েনসু জেনারেলের সৈন্যদের নিয়ে সিটি গেট পার হতে চায়, কিন্তু সৈনিকরা তাকে বাধা দেয়। তখন সে তাদেরকে তলোয়ার দেখালে তারা তাদেরকে যেতে দেয়। এদিকে আমরা বাউইনকে দেখি, তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে পাহাড়ের উপর থেকে ঝুলে আছে। সে তখন চিৎকার করে বলতে থাকে, কেউ কি আছে? তখন একজন লোক বলে, চিৎকার করো না, তোমার প্রেমিক একটু পরেই আসবে। এটা হলো সেই মন্ত্রী যে ওয়েনসুর সঙ্গে রেস্টুরেন্টে দেখা করেছিল। সেই মন্ত্রী বলে, আমার কাজকর্ম সব যদি মহারাজের কাছে যায় আমি এমনিতেই মরে যাব, তাহলে আমি তোমাদের দুজনকে একসাথে নিয়ে মরি। এর মধ্যেই সেখানে ওয়েনসু চলে আসে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেই লোক বাউইনের দড়িটা কেটে ফেলে। দড়িটা ছেড়ে যাওয়ার আগেই ওয়েনসু এসে এক হাতে দড়ি আর এক হাতে বাউইনকে ধরে ফেলে। বাউইন বলে, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমার ভাগ্যে লেখা নেই, পরের জন্মে আমরা এক হব। কিন্তু ওয়েনসু বলে, তুমি মরে গেলে আমি বাঁচতে চাই না। তবে সে দড়ি বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তারা দুজনেই নিচে পড়ে যায়। এখানে সিন কাট হয়ে যায়। হঠাৎ করে বাউইনের ঘুম ভাঙে। সে নিজেকে একটা ঘরে দেখে। তখন সে মনে করতে থাকে ওই দিন সে ওয়েনসুকে একটা গুহায় নিয়ে গিয়েছিল, এরপর তাকে ডাকছিল, তবে ওয়েনসুর জ্ঞান ফেরে না। তখন সে ওয়েনসুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে।
এরপর তার আর কিছু মনে নেই। একটু পর সেখানে মহারাজ আসে। সে বাউইনকে বলে, তুমি অনেক সাহসী আর অনেক চালাক। ওই দিন তোমাদের ভাগ্য ভালো ছিল, তোমরা গাছের উপরে পড়েছিলে, কিন্তু ওয়েনসু অজ্ঞান থাকার পরেও তুমি একা তাকে টেনে টেনে একটা গুহায় নিয়ে গিয়েছিলে। আমরা তোমাদের সেখানেই পেয়েছি। যদি তোমরা গুহায় না থেকে বাইরে থাকতে, তাহলে বরফের ঠান্ডায় তোমরা বাঁচতে না। ওয়েনসু অনেক ভালো মানুষ, সিংহাসনে বসতে সে আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু এবার সে অনেক বড় অন্যায় করেছে। রাতের বেলা জেনারেলের সৈন্যদের নিয়ে আমার আদেশ ছাড়া সিটি গেট থেকে বেরিয়ে গেছে। এটা বিদ্রোহের সমান। আমি যদি ওকে শাস্তি না দেই, তাহলে মন্ত্রীরা আমাকে সম্মান করবে না। বাউইন বলে, উনি এই কাজ করেছে আমাকে বাঁচাতে। আপনার যদি শাস্তি দিতে হয়, আপনি আমাকে শাস্তি দিন। মহারাজ বলে, তুমি জানো এর শাস্তি কত ভয়াবহ? তোমাকে যদি মরতে হয়, তুমি মরবে? বাউইন মহারাজের দিকে তাকিয়ে বলে, ওনার জন্য আমি মরতে রাজি আছি। মহারাজ খুশি হয়ে তাকে তোলে আর বলে, ওয়েনসু তোমার জন্য এত কেন পাগল সেটা আমি এখন বুঝতে পারছি। তবে যেই কথাগুলো এখন তুমি বললে, সেগুলো তোমাকে মন্ত্রীদের সামনে বলতে হবে। এরপরে রাজ দরবারে মন্ত্রীরা বলতে থাকে, ওয়েনসু অনেক বড় অন্যায় করেছে, তাকে শাস্তি দিতেই হবে। ওই সময় বাউইন মাটিতে বসে বলতে থাকে, এই সব কিছু আমার জন্য হয়েছে। শাস্তি দিতে হলে মহারাজ আপনার আমাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু তখন ওয়েনসু সেখানে আসে। সে বলে, মহারাজ আমি আরো একজন মন্ত্রীর সকল কার্যকলাপের প্রমাণ আপনার লোকের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি এখন রিজাইন করতে চাই। আমি যেটা করেছি সেটা অন্যায়। এরপর আমার আর সরকারি চাকরি করা মানায় না। আমি যা করেছি আমার মনে হয় আমি মহারাজের জন্য আর এই রাজ্যের জন্য যথেষ্ট করেছি। এবার আমি আমার নিজের জীবন নিয়ে ভাবতে চাই, সাধারণ মানুষদের মতো বাঁচতে চাই। মহারাজ দয়া করে আমার এই রিকোয়েস্ট আপনি রাখুন। মহারাজের আর কিছু বলার থাকে না, সে তার এই রিকোয়েস্টে রাজি হয়ে যায়। বাইরে আসলে বাউইন বলে, আমি ফিরে এসে আবার তোমাকে কষ্ট দিলাম। অলরেডি 5 বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। ওয়েনসু বলে, আমি কোনো কিছুর জন্য তোমাকে দোষ দিই না, না আগে দিয়েছি না ভবিষ্যতে দেব। আমি শুধু চাই তুমি আমার উপর ভরসা রাখবে, আমাকে বিশ্বাস করবে। বাউইন এরপর তার গালে একটা কিস করে চলে যায়। রাতের বেলা বাউইনের কাছে একজন সেবক এসে বলে, ওয়েনসু মাস্টার অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অনেকক্ষণ হয়েছে গোসলখানায় আছে, আমাদের কাউকেই তার সাথে থাকতে দিচ্ছে না। আপনি গিয়ে একটু দেখবেন। বাউইন সেখানে গেলে বুঝতে পারে ওয়েনসুকে কেউ ড্রাগ দিয়েছে। ওয়েনসু বলে, তুমি চলে যাও, নয়তো আমি তোমাকে আঘাত করে ফেলবো। কিন্তু বাউইন তাকে নিজে থেকে কিস করে। আর এরপর কি হয় সেটা আর কি বলবো। সকালবেলা বাউইনের ঘুম ভাঙলে সে ঘরে ওয়েনসুর বাবা মাকে দেখে, আর দেখে যে ওয়েনসু মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। বাউইন বলে, আঙ্কেল আন্টি আমাকে ক্ষমা করে দিন, আমি কাল রাতে নিজের ইচ্ছায় এখানে এসেছি। কিন্তু তখন সে দেখতে পায় এরা সবাই হাসছে। এটা দেখে সে আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তারা তখন আরো হাসতে থাকে। রাতের বেলা ওয়েনসু ব্রিজের উপরে বাউইনকে সেই ব্রেসলেটটা আবারও পরিয়ে দেয়। এরপর বলে, 5 বছর আগে আমি তোমাকে আটকাইনি, কারণ আমি কখনোই তোমাকে এটা বোঝাতে চাইনি যে দায়িত্বর কারণে আমি তোমাকে নিজের কাছে রেখেছি। আমি তোমাকে বোঝাতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি, এবং আমি জানতাম একদিন নিজে থেকেই তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, আমার কাছে ফিরে আসবে। তারা দুজন একসাথে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় বাউইন বউ সাজছে। এখানে একটা কার্ডে ওয়েনসু লিখেছিল, এটা আমার প্রিয় স্ত্রীর জন্য, যাকে আমি অনেক বছর ধরে ভালোবাসি। তখন সেখানে ওয়েনসু আসে আর নিজের হাতে তাকে জুতা পরিয়ে দেয়। তারা দুজনেই আজ অনেক খুশি ছিল। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়। আমাদেরকে বলা হয় এই ড্রামা ডেডিকেট করা হয়েছে পৃথিবীর সকল মেয়েদের জন্য। প্রত্যেকটা মেয়েকেই মনে রাখতে হবে সে কারো বোঝা না, সে চাইলে নিজেই সবকিছু করে দেখাতে পারে। প্রত্যেকটা মেয়েই পৃথিবীতে ইউনিক, তাদের কারোর সঙ্গে তুলনা চলে না। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরপর আমি এই চ্যানেলে কিং চুয়ানস বেল অফ ভেঞ্জেন্স ড্রামাটা আনতে চাই। তোমরা কি দেখবে কিনা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।